আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসো। শুরুতেই বলে রাখি যে আমি নর্মালি আমার যে কোনো ক্লাসের টাইম থেকে 5-10 মিনিট লেট করি। সো 11টা বাজলেই অন্তত 5 থেকে 10 মিনিট পর্যন্ত ওয়েট করবা। আচ্ছা, আমাদের এই কোর্সটা অর্থাৎ তোমরা যে ব্যাচে ভর্তি হয়েছো, এখানে দুই ধরনের স্টুডেন্ট আছো তোমরা। এক হচ্ছে ফাইনাল প্রিপারেশনের ফুল সিলেবাস, আর এক দল আছো যারা অ্যাডভান্স অ্যাডমিশন। তো নর্মালি অ্যাডভান্স অ্যাডমিশন এ যারা ভর্তি হয়েছে তারা এই ফাইনাল প্রিপারেশনের ফুল সিলেবাস তো করবেই, যে ফুল সিলেবাসটা আপ টু এইচএসসি পর্যন্ত হবে, অর্থাৎ এইচএসসি এক্সাম এর আগেই এই কোর্সটা শেষ হয়ে যাবে। যারা শুধুমাত্র ফাইনাল প্রিপারেশন 8000 এর কোর্সে ভর্তি হয়েছে, আর যারা অ্যাডভান্সে ভর্তি হয়েছে তারা এটা তো করবেই, পাশাপাশি তারা অ্যাডমিশনটাও করবে, অর্থাৎ যেটা আফটার এইচএসসি এক্সাম স্টার্ট হবে। এবং সেই অ্যাডমিশনে বায়োলজি আবার পড়ানো হবে। প্রশ্ন হচ্ছে কি পড়ানো হবে, এখানকার ফুলের সাথে এখানকার পার্থক্যটা কি সেটা দেখাচ্ছি। এছাড়া জিকে ইংলিশ তারা পড়বে, এবং জিকে ইংলিশের জন্য অলরেডি এদেরকে একটা গ্রুপে যুক্ত করানো হয়েছে। সেখানে মিনিমাম 50 ক্লাস হবে, বেশি হতে পারে, মিনিমাম 50 ক্লাস। এবং যখন এই স্টুডেন্টরা অফলাইনে ক্লাস করবে আফটার এইচএসসি এক্সাম, তখন এই 50 ক্লাসের উপর আবার রিভিশন হবে 7 থেকে 10টা সরাসরি, এবং তার উপর সরাসরি এক্সাম হবে। তো এই হচ্ছে মোটামুটি প্রোগ্রাম। এই দুই প্রোগ্রামের লোকজন এই গ্রুপে তোমরা আছো। তো এইচএসসি পর্যন্ত সবাই আমরা একসাথে এই কোর্সটা করব, এবং যখন এইচএসসি এক্সাম হয়ে যাবে, এই কোর্সটা শেষ হয়ে যাবে, তারপর যারা অ্যাডভান্সে আছো তাদেরকে নিয়ে নতুন একটা গ্রুপ খুলে তাদেরকে সেই গ্রুপে ইনভাইট করা হবে। তো এই হচ্ছে মূলত বিষয়। মানে এটা একটু বলে দিলাম, নাহলে আবার অনেকেই কনফিউজড হবা যে ভাই আমি ফাইনাল প্রিপারেশনে ভর্তি হয়েছি, অ্যাডভান্স গ্রুপে কেন? ঠিক আছে, এ কারণে এটা ক্লিয়ার করে দিলাম। এই বায়োলজির সাথে এই বায়োলজির পার্থক্য আসলে কি, এই ফাইনাল প্রিপারেশনে আমরা 10টা চ্যাপ্টার, যেটা শর্ট সিলেবাসের, সেটা তো একটু রিটেন স্টাইলেই পড়াবো, অবশ্যই মেডিকেল স্টাইলেও সেটা পড়ানো হবে। বাকি 14টা চ্যাপ্টারও মেডিকেল স্টাইলে পড়ানো হবে। পার্থক্য হচ্ছে এই এইচএসসি এক্সামের পরে আরো 2বার এডিশন চেঞ্জ হবে। সেই নতুন বইয়ের ইনফরমেশনগুলো আমরা এখানে পড়াবো। পাশাপাশি যেহেতু এটা এইচএসসি প্রস্তুতি, মূলত আমরা ট্রাই করব এই 10টা অধ্যায়ের ডিটেলস পড়াতে, কারণ এমনও যদি হয় অ্যাডমিশনে হয়তো বা এই 10টা অধ্যায় থেকেই পরীক্ষার প্রশ্ন থাকবে, তাই এই 10টা অধ্যায়ের যাবতীয় কিছু পড়াবো। আর বাকি 14টা অধ্যায়ের প্ল্যান হচ্ছে অন্তত প্রত্যেকটা চ্যাপ্টারের যদি 3 থেকে 400 করে এমসিকিউ তোমাদেরকে ঠাটা মুখস্থ করানো যায়, তাহলে আমার বিশ্বাস যে এর বাইরে আর কোনো প্রশ্ন নাই। এবং আজকের ক্লাসটা স্টার্ট করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, যে কাজটা তোমরা এখন থেকে যদি করো তাহলেও হয়তো বা তোমরা খুব ভালো উপকার পাবে ভবিষ্যতে। সেটা হচ্ছে, আমি গত ক্লাসে একটা ভিডিও করেছিলাম, ইউটিউবে দিয়েছিলাম। সেই ভিডিওটা হচ্ছে, সেখানে আমি দেখিয়েছি যে 2020-21 সেশনের বায়োলজির 30টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে এসেছিল, এবং কিভাবে প্রশ্নগুলো পড়তে হবে, তার একটা আমি কিন্তু এক্সাম্পল দিয়েছি। এবং আমি হয়তো বা ইউটিউবে
ডেন্টালের লাস্ট 3 ইয়ার্সের প্রশ্নগুলো সেভাবে অ্যানালাইসিস করে পড়াবো। সো তোমরা পারলে যাদের খুব টার্গেট মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে সরকারি একটা মেডিকেলে চান্স পাবা, তারা এখন থেকে যদি এই কাজটা করো, বিশ্বাস করো প্রচুর উপকার বা উপকৃত তোমরা হবা। একটা খাতা বানাতে হবে, মোটা সোটা খাতা, অথবা একটা বোটানির একটা জিওলজির খাতা। আমি বায়োলজির বেলায় শুধু বলছি, যেহেতু আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়াচ্ছি না, একই কাজ যদি তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতেও করো তাহলে তো কথাই নাই, তাই না? সোনায় সোহাগা ব্যাপারটা। তো বায়োলজির বেলায় আমি যেটা করতে বলছি এবং এই কাজটা আমি প্রতিদিন দেখতে চাই, সেটা হচ্ছে যে প্রতি বছর মনে করো 20-21 পরীক্ষা হয়ে গেছে মেডিকেলের, তাই না? তাহলে এই 20-21 সালে মেডিকেলের যে 30টা বায়োলজি প্রশ্ন এসেছে, এই 30টা বায়োলজি প্রশ্নের মধ্যে তোমার কাজ হচ্ছে আমি কি পড়াই, কে কি পড়াচ্ছে সেটা দেখার বিষয় না। তুমি যদি সত্যিই মনে করো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথমবারই সরকারি মেডিকেলে চান্স পেতে চাও, তোমাকে আমি যে কাজটা দিব, আমরা টোটাল 10 ইয়ার্সের কোশ্চেন সলভ, সেটা তার আমি কোনো পড়াচ্ছি না, আমি তো চ্যাপ্টার বেস পড়াবো। এভাবে তো প্রশ্ন সলভ করে 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 আমি এখানে পড়াবো না। তো তোমাদের যে কাজ হচ্ছে, ইউটিউবে হয়তো এত কিছু দেওয়ার আমার সময় থাকবে না, আমি ডেন্টালটা যেহেতু সামনে এটা টার্গেট করে, তো আমি তোমাদের এটা হোমওয়ার্কও নিব। সেটা হচ্ছে 10 ইয়ার্সের বায়োলজি টোটাল 300 কোশ্চেন থাকবে। কারণ কাজ দিলেই তোমরা হয়তো বা কাজটা করবা, নিজে নিজে হয়তো বা অনেকেই করবা না। এই 300 প্রশ্নের মধ্যে ভাইয়া তুমি যদি প্রতিদিন 5টি করে প্রশ্ন ব্যাখ্যা সহকারে লিখে ফেলো। এখন একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া অনেক বই তো আছে, সেখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, যেমন রয়্যাল গাইড, সেখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, তাহলে তো আমার রয়্যাল গাইড পড়লেই কিন্তু হয়ে যায়। ঠিক বলেছো, রয়্যাল গাইডেও কিন্তু যে প্রশ্নটা আসছে তার ব্যাখ্যা আছে, কিন্তু যে ব্যাখ্যা, যেমন গত ক্লাসের ভিডিওটা যদি দেখো, এক ইন্টারফেরন থেকে আমি পুরো বইয়ের যেভাবে ব্যাখ্যাগুলো দিয়েছি, এভাবে তো রয়্যাল গাইডে নাই। রয়্যাল গাইডে যে বিষয়টা আছে, রয়্যাল গাইডের বায়োলজিটা তো আমি এডিট করেছি, লাস্ট 3 ইয়ার্স আর সুযোগ হয়নি। তো রয়্যাল গাইডের বিষয়টা হচ্ছে কি, যে ইন্টারফেরন থেকে যে প্রশ্নটা আসছিল, এই ইন্টারফেরনটা তোমাদের পাঠ্য বইয়ের যে জায়গাটাতে আছে সেই জায়গার পুরো প্যারাটা এভাবে জাস্ট তুলে দিয়েছে, কিন্তু ওই জায়গা ছাড়াও তো ইন্টারফেরন কথাটা আরো কয়েক জায়গায় আছে। যেমন এই একই ইন্টারফেরন কথাটা ভাইরাস চ্যাপ্টারে আছে, টপিকে আছে, এই ইন্টারফেরন বায়োটেকনোলজিতে আছে, এই ইন্টারফেরন ইমিউনিটি বা প্রতিরক্ষায় আছে, তাই না? তাহলে 3 জায়গার ইন্টারফেরন কিন্তু মিলে তোমাকে পড়তে হবে। সো এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তাহলে তুমি যদি ভাইয়া 5টা করে প্রশ্নের ব্যাখ্যা বায়োলজিতে লিখতে পারো, অথবা প্রতিদিন তুমি ফিজিক্স কেমিস্ট্রি সাধারণ জ্ঞান ইংলিশও করতে পারো, এটা তোমার ব্যাপার, কিন্তু আমি চাইবো সেটাও তুমি করো, কারণ শুধু বায়োলজি পড়ে তো তুমি মেডিকেলে চান্স পাবা না। তো 5টা প্রশ্ন করলে তাহলে 300কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 60 দিন। তাহলে এই 60 দিন মানে হচ্ছে তোমার 2 মাস। তাহলে দেখো মাত্র 2 মাসে হয়তো বা এই 2 মাস কিন্তু আবার লকডাউন চলবে, তোমাদের স্কুল কলেজ অনেকগুলো প্রাইভেট সেন্টারে গিয়ে যাতায়াত, এই টাইমগুলো অনেক কিন্তু বেঁচে যাবে। তাহলে তোমরা একটা নিয়াত করে ফেলো, সুন্দর 2টা খাতা বানিয়ে ফেলো, যেখানে তোমার কাজ হবে যে প্রশ্নটা সলিউশন করবা সেই প্রশ্ন রিলেটেড, যেহেতু প্রতিদিন 5টা প্রশ্ন, তাহলে তোমরা ট্রাই করো এই 5টা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি হয়তো বা নির্দিষ্ট করে দিব। প্রথমে হচ্ছে 20-21, যাতে করে ওই 5টা প্রশ্ন সবাই নোট করে অন্তত গ্রুপ প্রশ্ন থেকে, যেহেতু এখানে তোমরা অনেক মেম্বার আছো, তাহলে ওই প্রশ্ন থেকে দেখা গেল একটা স্টুডেন্ট এমন কিছু তথ্য দিয়েছে, অন্য স্টুডেন্ট তার চেয়ে একটা বেশি তথ্য দিয়েছে, তাহলে ওই যে একটা বেশি তথ্য দিল সেই তথ্যটা তুমি অ্যাড করে নিবা, আবার এর তথ্য থেকে কিছু এক্সট্রা থাকলে সে অ্যাড করে নিবে। এভাবে কিন্তু পোস্ট যদি 10 জন করে, এখানে যদি 200-300 মেম্বার থাকো, তাহলে সবাই কিন্তু তোমরা উপকৃত হচ্ছে, তোমাদেরকে করতে হবে, এবং আশা করছি এতে তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবে। তো এই এক্সট্রা কথাগুলো শেষ, এবং আজকের আমি হেডলাইন দিয়েছি ওরিয়েন্টেশন ক্লাস।
মোটামুটি কিভাবে পড়লে বায়োলজিটা খুব সহজে মনে থাকবে? আসলে পড়ি তো আমরা সবাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, ভুলে যাই। তো কিভাবে পড়লে আমরা ভুলে যাব না বা মনে থাকবে? আসলে যেভাবেই পড়ি না কেন, বেশি বেশি প্র্যাকটিস না করলে আমরা সব কিছুই ভুলে যাব। ঠিক আছে, আমরা অবশ্যই বায়োলজি বুঝে ট্রিক্স দিয়ে পড়বো, কিন্তু ফাইনালি সেটা যদি আবার এক সপ্তাহ পর বা এক সপ্তাহের মধ্যে আরেকবার যদি আমি না দেখি, তাহলে আমি ভুলে যাব। এ কারণে রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমাদের সবসময় টার্গেট থাকবে যে এই 10টা চ্যাপ্টারের, মানে এই 10টা চ্যাপ্টার থেকে যদি আমি আরো 5টা বই পড়াতে হয়, সেই 5টা বই নিয়ে আমি পড়াবো, যাতে এর থেকে কোনো তথ্য মিস না যায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যদি ভর্তি পরীক্ষায় এই 10টা চ্যাপ্টার থেকেই শুধু প্রশ্ন হয়, তাহলে তো হয়ে গেল। আর যদি এমন হয় যে পুরো বই থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে, তাহলে জেনে রাখো এই 10টা চ্যাপ্টার থেকে একটু বেশি প্রাধান্য পাবে, অর্থাৎ তুলনামূলক বেশি প্রশ্ন আসবে এই 10টা চ্যাপ্টার থেকে। তো যেহেতু লকডাউন চলছে, এটা আমাদের অফলাইন কোর্স, বাট আমি নিয়ত করেছি অনলাইনেও এই কোর্সটা চালাবো। তো লকডাউনের পর্যন্ত আমরা তোমাদের এই গ্রুপে পড়াবো বাকি 14টা অধ্যায়। লকডাউন পর্যন্ত এই গ্রুপে আমরা পড়াবো বাকি 14টা অধ্যায়। আর এই 10টা অধ্যায় পড়াবো শর্ট কোর্সে। তোমরা জানো 5,000 বা 4,000 টাকা দিয়ে আমি শুধু শর্ট কোর্স পড়াবো। সেই শর্ট কোর্সে আমি এই 10টা চ্যাপ্টার পড়াবো। তাহলে শর্ট কোর্সে তোমাদেরকে কিন্তু আমি বলেছি যে তোমরা যুক্ত হয়ে যাও। অলরেডি তোমরা যুক্ত হয়েছো, যারা হওনি গ্রুপের লিঙ্কটা আছে, ক্লিক করলে অটোমেটিক্যালি তোমরা জয়েন হয়ে যাবা, ওই সিস্টেম করে দেওয়া আছে। তাহলে এই 10টা অধ্যায় পড়বো ওই গ্রুপে, আর বাকি 14টা অধ্যায়ের পড়াগুলো পড়বো এই গ্রুপে। এভাবেই সপ্তাহে 2 দিন করে তোমাদের চলতে থাকবে, তোমরা যারা এই গ্রুপে ভর্তি হয়েছো। আর পাশাপাশি তোমরা যারা সেকেন্ড ইয়ারে যে কোনো জায়গায় পড়ছো, কেউ আমার কাছে পড়ছো, হয়তো বা অন্য ভাইয়ের কাছে পড়ছো বা টিচারের কাছে পড়ছো, সেকেন্ড ইয়ার তো সপ্তাহে 3 দিন করে ওপাশে চলছি। তাহলে তোমাদের দেখো বায়োলজি প্রাইভেটই তোমাদের 5 দিন থাকতে হচ্ছে। আবার তোমরা যারা জিকে ইংলিশ পড়ছো, তাহলে জিকে ইংলিশও আবার আমি স্টার্ট করবো 20 তারিখ থেকে বলছি। তাহলে সেটাও যদি আমি সপ্তাহে 1 দিন করেই পড়াই, তাহলে তুমি সপ্তাহে 6 দিন কিন্তু আমার সাথে থাকছো। তো এই যে বিষয়টা, এ কারণেই আসলে পড়া কিন্তু অনেক হয়ে যাচ্ছে। 6 দিন মানে অনেক পড়া। না হলে আমি হয়তো বা, যদি আমাদের সেকেন্ড ইয়ার অফ থাকতো, জিকে ইংলিশ না থাকতো, তাহলে এটাই হয়তো বা 3 দিন করে চালাতাম। কিন্তু আমার মনে হয় না যে এত স্ট্রেস নেওয়ার দরকার আছে। অনেক 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 বেশি সময় তোমরা পাবে ইনশাআল্লাহ। অফলাইন শুরু হলে তো এটা 3 দিন করে চলবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমি ওরিয়েন্টেশনে কোনো নির্দিষ্ট চ্যাপ্টার শুরু না করে আমি কিছু বিষয় দেখাবো, যে বিষয়টার নাম হচ্ছে কোরিলেশন। বাংলায় লিখি কোরিলেশন। এই কোরিলেশন বিষয়টা নিয়ে আমি একটু আজকে তোমাদেরকে বোঝাবো, এবং এখন থেকে কোরিলেটেড করে কিছু পড়া তোমাদেরকে পড়ে ফেলতে হবে, এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব জরুরি। এবং আমি জানি না এখানে তোমরা সবাই মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা কিনা, যেহেতু ফাইনাল প্রিপারেশনে ফুল কোর্স করতে ভর্তি হয়েছো, শুধু এইচএসসি পাস করার টার্গেট থাকলে তো এই কোর্সে হতো না। তাহলে অবশ্যই হয়তো বা সবাই মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা। কোরিলেশন কথাটার অর্থ হচ্ছে ভাইয়া এটাই, যেমন যেমন তুমি যখন ধরো প্রাণী বিজ্ঞান পড়ছো, প্রাণী বিজ্ঞানে ধরো তুমি বৃক্ক পড়ছো। কি পড়ছো ভাইয়া? বৃক্ক। সেই বৃক্কের বেলায় একটা কথা লেখা আছে যে বৃক্কের বাইরে হচ্ছে উত্তল আর ভেতরে হচ্ছে অবতল। তাহলে কোরিলেশন মানে হচ্ছে এই বাইরে উত্তল ভেতরে অবতল, এই রিলেটেড পড়া পুরো বায়োলজি বইয়ে আর কোথায় কোথায় আছে সেই জিনিসগুলো এখানে অ্যাড করে নেওয়া। যেমন কানের যে টিম্পেনিক পর্দা, এর বেলায় আবার বাইরে অবতল ভেতরে উত্তল। তাহলে দেখো একে অপরের কিন্তু উল্টো হয়ে গেল। তাহলে বৃক্কের বেলায় বাইরে উত্তল ভেতরে অবতল, টিম্পেনিক পর্দার বেলায় বাইরে অবতল ভেতরে উত্তল। এই যে তুমি একসাথে করলা, কিভাবে দেন মনে রাখবা সেটা আমি পরে আসি, আগে একসাথে যে করলা। এবং আরেকটা জিনিস যদি দেখাই, তোমরা যদি পাকস্থলীর কথা চিন্তা করো, পাকস্থলীতে ভাইয়া বাইরের দিকে আছে বড় বাঁক। এই যে এটা হচ্ছে বড় বাঁক, বাম দিকে আছে, আর এটা হচ্ছে ডান দিকে। এই পাশটা ডান, এই পাশটা বাম। ওকে, এভাবে এভাবে চিন্তা করতে হয়, এটা তো জানো।
তাহলে ডান পাশের এই যে বাঁকা অংশটা এটা হচ্ছে ছোট বাঁক, যে বাঁকটা হচ্ছে অবতল, আর বাম পাশের যে বাঁকটা এটা হচ্ছে বড় বাঁক, এটা কিন্তু ভাইয়া উত্তল। তাহলে আমি যদি পাকস্থলী লিখি, পাকস্থলীর ডান বাঁক, ডান অথবা ছোট বাঁক, তাই না? ডান পাশেরটা কি ছোট বাঁক, এটা কি ভাইয়া? এটা হচ্ছে অবতল। আর পাকস্থলীর বাম এবং বড় বাঁক এটা হচ্ছে ভাইয়া উত্তল। তাহলে আমার জানা মতে আরো এক দুইটা থাকলেও থাকতে পারে, কিন্তু আমার জানা মতে এই তিনটাই এখন আমার মনে পড়ছে, এবং আমার মনে হয় না আর কিছু আছে এই অবতল উত্তল দিয়ে। তাহলে দেখো পুরো জুওলজির বইয়ে অবতল উত্তল দিয়ে 3 জায়গায় কথা আছে, সেই 3 জায়গার কথা আমি একসাথে করে ফেললাম। এই জিনিসটা কি বলে? কোরিলেশন। এই জিনিসটাকে কি বলে? কোরিলেশন। এবং এভাবে যদি তুমি কোরিলেট করে এই পড়াটা পড়ো, এই কনফিউশনও থাকবে না এবং খুব দ্রুত তোমার মনে থাকবে। বুঝতে পারছো? এবং আজকের ক্লাসে আমি যত কোরিলেশন আছে মোটামুটি কোরিলেশন গুলো দেখানোর চেষ্টা করব, অথবা কোরিলেশনের আমি হেডলাইন, অবতল উত্তল যেমন একটা হেডলাইন, দেন আবরণ, একক, এরকম অনেকগুলো হেডলাইন বলবো, আমি কিছু লিখে দিব। এর বাইরে আরো কিছু থাকলে এটা নিয়ে তোমরা রিসার্চ করবা, চেষ্টা করবা যে আরো কিছু আছে কিনা, আরো কিছু আছে কিনা। বাই দ্য ওয়ে তো এখন এটা মুখস্থ করবা কিভাবে? লক্ষ্য করো, কেউ যদি পাকস্থলীর ছবিটা দেখে, এটা তো পাকস্থলীর চিত্র, তাহলে কি এটা মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করার কিন্তু দরকার নেই। আবার আমরা যদি বৃক্ক আঁকি, আমরা সবাই জানি বৃক্ক হচ্ছে এরকম, বৃক্ক হচ্ছে এরকম, এরকম না কিডনি? তাহলে কিডনির বাইরে উত্তল, ভেতরে অবতল, এটা দেখেই বোঝা যায়। আবার যদি টিম্প্যানিক পর্দার কথা চিন্তা করি, এই যে এটা হচ্ছে আমাদের পিনা, পিনা, এরপরের নালীটা হচ্ছে এটা, আর তারপরেই তো পর্দা। সো এটা অনেক এভাবেও মনে রাখা যায়, যেহেতু বাতাস ঢুকছে তাহলে বাতাস ভেতরের দিকে একটা প্রেসার দিচ্ছে, তাহলে ভেতরের দিকেই কি ওইদিকে এরকম হয়ে যাবে। সো ভেতরেরটাই কি হয়ে যাবে? উত্তল হয়ে যাবে, বাইরেরটা হয়ে যাবে অবতল। এই সাইডেরটা তো বাইরে, তাই না? এটা তো ভেতরে। তো এই হচ্ছে বিষয়, যে এটা কিন্তু মুখস্থ করার জন্য সহজ বুদ্ধি হচ্ছে চিত্র। তুমি যদি এখন এভাবে মনে রাখো যে কুত্তা ভেউ ভেউ করলে কান দিয়ে শুনি, তাহলে সেটা হচ্ছে এটা হয়তো বা মজার ছলে হবে, কিন্তু আমার মনে হয় না দরকার নাই। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যদি কুত্তা ভেউ ভেউ করে সেটা তো কান দিয়ে শুনবো, মানে কানেরটা ভেতরে উত্তর। কিন্তু এত কাহিনী করার দরকার নাই, যেখানে যেটা খুব সহজ হয় আমরা সেটাই পড়বো। অবশ্য কারো কারো আবার এই কুত্তার ভেউ ভেউ এই কথাটাই মনে থাকবে, তাহলে কিছু করার নাই, তারা ওভাবেই মনে রাখো। কিন্তু তুমি যদি, যেহেতু বায়োলজি, তুমি যদি চিত্র দেখো, এই পড়াটা কিন্তু চিত্র দিয়েই হয়ে যায়। সো আলাদা করে কিন্তু এর কিছু পড়তে হয় না। তো যাই হোক, আমি তোমাদের কমেন্ট শুনছি না, আসলে ব্লার কিনা বা কথা স্পষ্ট কিনা। আমি এখন একটু তোমাদের কমেন্টস গুলো দেখি, কারো কিছু বলার থাকলে এখন কমেন্ট করো। কিন্তু এতটুকু এতক্ষণ পর্যন্ত যা বললাম, ব্যাপারগুলো বুঝছো কিনা, যে আসলে কিভাবে পড়াশোনাগুলো করা উচিত। আমাদের কথা হচ্ছে কি, শুধুমাত্র এটা এটা তো আমাদেরকে মেনে নিতেই হবে যে আমরা সবাই চান্স পাবো না মেডিকেল ভর্তি পরীক্ষায়, কিন্তু আমার কথা হচ্ছে কে চান্স পাক কে না পাক, অন্তত এখানে যারা পড়ছো তারা যাতে সবাই চান্স পাও, তাই না? সিট তো 4300 সামথিং, তোমরা তো আর 4000 বাচ্চা আমার কাছে পড়ছো না। তাহলে আমার কাছে তোমরা আছো এখানে 230 জন, হয়তো বা লাস্ট পর্যন্ত সেটা হয়ে যাবে 300 বা 400 জন। ঠিক আছে, অ্যাডমিশনের পরে অনেকে ভর্তি হবে, তো এই 400 বাচ্চা চান্স পেলে তো সমস্যা নেই। তাই আল্লাহর কাছে এটাই দোয়া যে 4300-র মধ্যে আমার এই 400 বাচ্চাটাকে চান্স পাওয়া দাও। তো এটার জন্য ভাই পরিশ্রম করতে হবে, এমনি এমনি তো আসবে না। এবং রাজশাহী থেকে তো 400-500 বাচ্চা চান্স পায়, তাহলে সেখানে তোমরাই পেয়ে গেলা, সমস্যা নাই তো। এই জন্য ভাইয়া পড়তে হবে, সবাই পড়বে, তাদের চেয়ে একটু ডিফারেন্ট ওয়েতে তোমাদেরকে পড়তে হবে, একটু ব্যতিক্রমী ওয়েতে পড়তে হবে। কারণ শুধু পড়লেই হবে না, জিনিসগুলো মনে রাখতে হবে। এবং এবং ভয় ভীতি যতই লাগুক পরীক্ষার হলে, ভয়ের মধ্যেও যাতে আমি আনসার করতে পারি, টেনশনের মধ্যেও যাতে আমি পরীক্ষার হলে আনসার করতে পারি, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো যাই হোক, তোমরা একটু আওয়াজ দাও, ঠিকঠাক আছে কিনা, কথাগুলো শুনতে পাচ্ছ কিনা ভাইয়া, একটু আমাকে জানাও। তাহলে আজকে আমরা, এবং খুব সিরিয়াসলি নিতে হবে যে আমরা এখন থেকেই, কারণ দেখো অটোপাস হবে না, অটোপাস হবে না, গোপন সূত্রে যতটুকু শুনেছি অটোপাস তোমাদের হবে না। তোমাদের যদি এমনও হয় যে পরীক্ষার প্রশ্নের সেটটা একটা সেট, তো তোমাদেরকে 2টা প্রশ্নের সেট বলে দিল যে এই 2টার মধ্যে একটা পরীক্ষা আসবে, সেটাও হয়তো বা দিয়ে দিবে, কিন্তু অটোপাস দেবে না। তাই মাথায় রাখো, তোমাদেরকে অন্তত মিনিমাম এই 10টা অধ্যায় পড়তেই হবে। আর 10টা অধ্যায় মানে কি জানো? প্রশ্নই বলে দিয়েছে, কারণ তোমাকে তো লিখতেই হয় 5টা, সিলেবাস শর্ট করা মানে 8টা করে দেওয়া উচিত ছিল, 8টা প্রশ্ন হয় যে কোনো 5টা,
কিন্তু তোমাদের দিয়েই দিছে 5টা অধ্যায়, মানে বুঝো প্রত্যেক অধ্যায় থেকে একটা করে প্রশ্ন লিখতে হবে বা সেখান থেকে 8টা প্রশ্ন আসবে। তাহলে এর চেয়ে সহজ তো আর কিছু না। তাই ইন্টারমিডিয়েটে তুমি ভালো করবা, এটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নাই। কিন্তু আলটিমেটলি দেখো, ইন্টারমিডিয়েটে অনেক এ প্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে, কিন্তু মেডিকেলে চান্স পায়নি। চিন্তা করো তো, কোনো লাভ আছে সেই এ প্লাস গোল্ডেনের? অবশ্যই লাভ আছে। এ প্লাস না হলে অবশ্যই মেডিকেলে আর একটু মার্ক আসতো না। তো এ প্লাস বায়োলজিতে হয়ে যাবে, বায়োলজিতে এ প্লাস পেতে অত কষ্ট করতে হবে না। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ওইটা, ঠিক আছে? ওইটা হলেই এখন সবাই দাম দেবে। বিষয়টা হচ্ছে এই, এ প্লাস গোল্ডেনের কোনো ভ্যালু নাই। আচ্ছা ভাইয়া, কোন বই থেকে কোশ্চেন সলভ করব একজন বলেছে। ঠিক আছে, কোন কোশ্চেন ব্যাংক কিনবো ওই 5টা করে কোশ্চেনের জন্য? আচ্ছা, আমি একটা কথা বলি ভাইয়া, টাকা পয়সা খরচ করতে হবে না। কেন এত টাকা পয়সা খরচ করবা? প্রথম কথা, রয়্যাল গাইডের যদি প্রশ্ন ব্যাংক কিনো খুবই ভালো হবে। আর যদি রয়্যাল গাইডের প্রশ্ন ব্যাংক না কিনো, প্রশ্ন ব্যাংক কিনলে রয়্যালটা কিনো, খুব ভালো। আমি লিখেছি তাই বলে না, কিন্তু মেইন বিষয়টা হচ্ছে ভালো, কারণ ওখান থেকে তো আমি কোনো প্রফিট পাই না। তো ঘটনা হচ্ছে আমাদেরকে ওয়ান টাইম টাকা পয়সা দিয়ে দিয়েছে এই কাজের জন্য। তো যেটা আমি বলছি সেটা হচ্ছে দরকার নাই। যেমন আমি গত ক্লাসে যে প্রশ্নটা করলাম, সেটা কিন্তু আমি গুগল থেকে সার্চ করে পেয়েছি। তাহলে তুমি তো প্রশ্নের আনসারগুলো তো তুমি নিজেই বানাবা। তাহলে প্রশ্ন ব্যাংক মানে কি? অধিকাংশ প্রশ্ন ব্যাংকে যেটা থাকে, প্রশ্নটার উত্তর থাকে, আর কিছু কিছু প্রশ্ন ব্যাংকে ব্যাখ্যা থাকে 1-2 লাইন। কিন্তু ভাইয়া সেই 1-2 লাইন ব্যাখ্যা তো আমি চাচ্ছি না। আমি কি চাচ্ছি ব্যাপারটা তুমি বুঝতে পারছো? তোমরাই কিন্তু নোট করবা, প্রশ্ন ব্যাংক বানাবা কিন্তু তোমরাই, বুঝো নাই? এবং বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্রশ্ন ব্যাংক কিন্তু তোমরাই বানাবা, যেটা হয়তো বা পরে আমরা বই আকারে সবার নাম দিয়ে পাবলিশ করবো। কিন্তু বিষয়টা হচ্ছে, এই বাজার থেকে যেগুলো কিনবা সেই রকম তো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি তো একটু ভিন্ন কিছু, যেটা তোমাদেরকে দিয়েই করাতে। এতে তোমরা, কারণ তোমরা যদি 10 জন এই প্রশ্নটা করো, তাহলে বোঝো, তুমি যদি এখন গুগলে সার্চ দাও 19-20 কোশ্চেন, সরি বা 20-21 সালের কোশ্চেন, তুমি 20-21 সালের বায়োলজি 30টা কোশ্চেন কিন্তু পাবা। পাবা না সিরিয়ালি? অবশ্যই পাবা। তাহলে সেই 30টা কোশ্চেনের মধ্যে কোন 5টা নিয়ে তোমরা বাসায় দেখবা, সেই 5টা আমি তোমাদেরকে বলে দিব, হয়তো বা ক্লাস শেষেই বলে দিব যে এই 5টা প্রশ্নের তোমরা ব্যাখ্যা লেখা শুরু করো। তো ধরো একটা প্রশ্ন আছে এরকম, যে সহজ একটা প্রশ্ন, যে পেশির সাথে অস্থিকে যুক্ত করে কে? উত্তর আছে ভাইয়া টেন্ডন। ছেলেমেয়েরা, উত্তর আছে টেন্ডন। এখন তোমার কাজ কি? এইটার ব্যাখ্যা লিখতে হবে। তোমার মাথায় আসতেছে, আচ্ছা পেশির সাথে অস্থিকে যুক্ত করে টেন্ডন, ঠিক আছে। তাহলে আরেকটা আছে, অস্থিকে অস্থির সাথে যুক্ত করে লিগামেন্ট। তোমার হয়তো বা ব্রেনে এতটুকুই কুলাচ্ছে যে আর কি লিখবো। দেখা গেল তুমি এইটাই পোস্ট করলা যে ভাই এই দুইটাই। হ্যাঁ, তো এখন আরেকটা ছেলে তখন পোস্ট করবে যে দেহের সবচেয়ে বড় টেন্ডন হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। ক্লিয়ার? সে হয়তো বা এতটুকু লিখলো। এখন আরেকজন পোস্ট করবে যে টেন্ডনের অপর নাম হচ্ছে কন্ডোরা। দেখো, তুমি 2টা দিছিলা, অন্য একজন পোস্ট করলো আরো 2টা এক্সট্রা কথা, সেই 2টা কিন্তু পরে তুমি তোমার খাতায় টুকে নিতে পারবা না? অবশ্যই পারবা। কিন্তু এইগুলো জিন্দেগি তো বাংলাদেশের কোনো বইয়ে পাবা না। আমি তো বলছি কোথাও পাবা না, এগুলো নিজেকেই করতে হবে এবং আমি হেল্প করবো তোমাদের। তারপর কি ভাইয়া, আর কিছু আছে কি টেন্ডন থেকে? দেখি তোমরাই বলো কিনা, আমি একটু বলি। যেমন তুমি যখন লিখবা অ্যাকিলিস টেন্ডন, তাহলে টেন্ডন তো পেশিকে অস্থির সাথে যুক্ত করে। তাহলে অ্যাকিলিস টেন্ডন এটা কই থাকে? ওই যে গোড়ালির উপরে যে টেন্ডন। তাহলে এটা কোন পেশিকে কোন অস্থির সাথে যুক্ত করে? তাহলে এটা গ্যাস্ট্রোকনেমিয়াসকে ক্যালকেনিয়াস অস্থির সাথে যুক্ত করে। গ্যাস্ট্রোকনেমিয়াসকে কার সাথে যুক্ত করে? ক্যালকেনিয়াস অস্থির সাথে যুক্ত করে। ঠিক আছে। এছাড়াও যদি তুমি আরো বেশি পড়তে চাও, তাহলে টেন্ডন আর লিগামেন্টের আবার পার্থক্য কি? এটা স্থিতিস্থাপক, এটা অস্থিতিস্থাপক, এটা কোলাজেন তন্তু, এটা ইলাস্টিন তন্তু, এর শাখা আছে নাই, এটা গুচ্ছাকারে থাকে, এটা এককভাবে থাকে। এই যে কথাগুলো, সেটা কিন্তু আবার তোমার তরুণাস্থির প্রকারভেদ যে আছে সেখানে কিন্তু আছে। তাহলে চিন্তা করো, তোমার মাথায় হয়তো বা 2টাতেই থেমে গেছে, কিন্তু এখানে তো অনেক স্টুডেন্ট আছো। এমনও হবে যে আমিও যেটা চিন্তা করছি না, তোমরা কেউ হয়তো বা আরো একটা কিছু চিন্তা করলা।
এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যে তুমি বই কেন কিনবা। দরকার আছে তোমার তো প্রতিদিন 5টা করে প্রশ্ন, দরকার নাই কোনো প্রশ্ন ব্যাংকের। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো যে ভাই আমার প্রশ্ন ব্যাংক কেনার মতো আমার আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, সবই আছে, এটা 200-300 টাকা আমি পারবো অ্যাফোর্ড করতে, তাহলে তুমি অবশ্যই রয়্যাল গাইডের শুধু প্রশ্ন ব্যাংক যেটা, সেটা নিতে পারো। এখানে তুলনামূলক ব্যাখ্যাগুলো একটু বেশি আছে। কিন্তু এই যে এই প্রশ্নটার ব্যাখ্যা, এই প্রশ্নটা তো আগেও এসেছিল কোনো একটা সালে, তাই না? তাহলে রয়্যাল গাইড গিয়ে দেখো যে এরকম ব্যাখ্যা আছে কিনা। এখন তুমি যদি বলো যে ভাইয়া আপনিও তো রয়্যাল গাইড লিখেছেন, সেখানে এইগুলো দেননি কেন? সো উত্তর হচ্ছে আমাদেরকে কিছু নির্দিষ্ট গাইডলাইন দেওয়া ছিল যে আপনারা এভাবে কাজ করবেন, আমরা সেভাবে কাজ করেছি, নিজের মতো করে করতে পারি। ঠিক আছে, তো যাই হোক এখন যেটা আমি বলতে চাই, তাহলে কোরিলেশনে আমি অবতল উত্তল নিয়ে কিছু কথা লিখলাম। আচ্ছা, আপনাদের কমেন্টগুলো পড়া হলো না, আমি একটু কমেন্টগুলো পড়ি। একটু আওয়াজ দেন যে এখানে এমন কে কে আছেন যারা আমার কাছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়েন নাই, এবং আমি মাঝে মধ্যে আপনাদেরকে আপনি তুমি যখন যা ইচ্ছা বলে ডাকবো, ঠিক আছে? একটু আওয়াজ দেন যে কে কে আছেন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখানে পড়েন নাই, তাহলে তাদের উদ্দেশ্যে আরো 2-1টা কথা বলবো। কেননা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আমার কাছে পড়ছে তারা মোটামুটি আমাকে পড়তে পারে অনেকেই, বাট যারা পড়ে নাই তাদের একটু কথা বলবো, যাতে অনেকেই পড়ে নাই, যাতে কি করা হয় বা কি করা যায়। আচ্ছা, এখন তো একটা সহজ বুদ্ধি আছে, ইউটিউবে তো আমাকে পড়া যাচ্ছে, তাই না? ইউটিউবে আমার 100-150 ভিডিও আছে। মানে নর্মালি আসলে আমি কি স্টাইলে পড়াই, নর্মালি প্রথম একটা টিচার যারা আমার কাছে 1 বছর 2 বছর পড়ছে তারা জানে যে ভাইয়া কি বলতে চাচ্ছে। তো এ কারণে যেটা আমার কথা, যে তোমরা যারা বুঝবা না আমার কথাগুলো, 10-এর ফ্রি ক্লাস থেকে আছো, তারা আমাকে জানাবা। তো যাই হোক, আজকে আমরা কোরিলেশনের বিষয়গুলো আমরা শেষ করে ফেলি ভাইয়া। আচ্ছা, তোমরা যারা হ্যাঁ তো এইবা অবশ্যই আমি স্পেসিফিক 5টা প্রশ্ন সিলেক্ট করে দিব ক্লাস শেষে, আমি স্পেসিফিক 5টা প্রশ্ন সিলেক্ট করে দিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ, সেকেন্ড আর থার্ড ইয়ার পড়ছো, ঠিক আছে। তাহলে আমরা কোরিলেশনের একটা টপিক পড়লাম অবতল আর উত্তল দিয়ে। 2 নাম্বার যেটা আমি পড়ি বড় ছোট। তাহলে পুরো বায়োলজি বইয়ে যত বড় ছোট আছে সব একসাথে করে ফেলবো। তাহলে তোমরা কোত্থেকে শুরু করবা? প্রথমে আমরা যদি জুওলজির প্রথম অধ্যায় থেকে শুরু করি, সেখানে কি আছে? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস আছে, এবং সেখানে বড় আর ছোটর মধ্যে আমরা যদি বলি যে সবচেয়ে বড় পর্ব কোনটা, তাহলে উত্তর হচ্ছে আর্থ্রোপোডা। 2 নাম্বার, সবচেয়ে ছোট পর্ব কোনটা, এরকম কিন্তু দেওয়া নাই, সেখানে হয়তো বা প্রাণীর সংখ্যা দেখে ছোট পর্ব কোনটা বের করা যাবে, যেহেতু প্রাণীর সংখ্যাগুলো দেওয়া আছে। কিন্তু লক্ষ্য করো যে যেহেতু আলাদা করে ছোট পর্ব কোনটা লেখা নাই, তাই কিন্তু মেডিকেলে অত প্যাঁচায় প্রশ্ন আসবে না, বরং যেটা পড়তে হবে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা, সেটা হলো মলাস্কা। এখন তোমরা চিন্তা করো যে প্রথম অধ্যায় থেকে বড় এবং ছোট নিয়ে আর কোনো কথা পুরো চ্যাপ্টারে আছে কিনা, যদি না থাকে চলে যাব দ্বিতীয় অধ্যায়ে। এভাবেই জুওলজির 12, বোটানির 12, 24টা অধ্যায় চিন্তা করে 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 আমাদেরকে লিখতে হবে, বুঝতে পেরেছো? এবং একটা জিনিস বলি, হয়তো বা কারণ তোমরা তো আমার কাছে আগের বছর অ্যাডমিশনে পড়োনি, তো আমার এই ওরিয়েন্টেশন ক্লাস মানে কিন্তু এভাবে থাকে, এই বড় ছোট, তারপর এর আগে কি পড়ালাম, অবতল উত্তল, তারপর কি পড়াবো একক, আবরণ, এগুলোই কিন্তু পড়াবো। এবং দেখো
আগের বছরের ভাই আপুরা যারা ক্লাসটা করেছে তারা এই ওরিয়েন্টেশন থেকেই কিন্তু এই প্রশ্নটা কমন পেয়েছে, যদিও এটা খুব সিলি একটা প্রশ্ন, ইজি একটা প্রশ্ন, কিন্তু বিষয়গুলো এই হয়তো বা তোমাদের সময় এটা না পড়লো একক বা আবরণ থেকে একটা পড়ে যেতে পারে। তো এই হচ্ছে বিষয়। তাহলে বলো প্রথম অধ্যায় থেকে বড় পর্ব আর দ্বিতীয় বড় পর্ব ছাড়া আর কোনো জিনিসে বড় ছোট আছে কিনা, তোমার কোনো কিছু মাথায় আসছে কিনা একটু আমাকে জানাও তো, কমেন্ট করে জানাও। এবং সবচেয়ে হ্যাঁ, একাইনোডার্মাটা সবচেয়ে ছোট, কিন্তু দেখো একাইনোডার্মাটা ওই যে তুমি প্রাণীর সংখ্যা দেখে বললো সবচেয়ে ছোট, কিন্তু মাথায় রাখতে হবে উল্টাপাল্টা কিছুও পড়া যাবে না। একাইনোডার্মাটার মধ্যে লেখা নাই কিন্তু এটি সবচেয়ে ছোট পর্ব, যদি লেখা থাকতো তাহলে আমরা পড়তাম। হ্যাঁ, তবে কথা আছে, বায়োলজি বই তো প্রায় 9-10টা আছে, অন্য কোনো রাইটারের বইয়ে যদি একাইনোডার্মাটা পর্ব সবচেয়ে ছোট পর্ব দেওয়া থাকে তাহলে ওটা আমরা অ্যাড করব। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এখন চিন্তা করো আর বড় ছোট নিয়ে প্রথম অধ্যায়ে কিছু আছে কিনা। আমি জাস্ট প্রথম দিন তোমাদের কিভাবে কাজগুলো করতে হবে, এগোতে হবে সেটা দেখাচ্ছি। হয়তো বা কোরিলেশন এত কিছু আছে একদিনে সেটা আমরা শেষ করব না, কিন্তু আমি চাই তোমাদেরকে দ্বারা কষ্টটা করাতে। কারণ আমি যদি লিখে দেই ড্যাশ, তাহলে তোমরা জাস্ট লিখলা, মুখস্থ করলা, কাহিনী শেষ। কিন্তু তুমি যদি নিজে নিজে একবার খোঁজার ট্রাই করো, দেখবা এইটা খুঁজতেই তোমার অনেক পড়া হয়ে যাবে। বলো আছে কিনা আর কোনো বড় ছোট দিয়ে আছে কিনা? হ্যাঁ, মলাস্কা আর্থ্রোপোডা তো হলো, মনে পড়ে? মনে পড়ে বড় ছোট দিয়ে আর কিছু? আচ্ছা, মনে পড়ছে না। তাহলে মনে পড়ছে না মানে নাই। হ্যাঁ, মনে পড়ছে না মানে কি? মনে পড়ছে না মানে নাই। তাহলে চলে যাই আমরা দ্বিতীয় অধ্যায়ের শুরুতে আছে হাইড্রা। তাহলে হাইড্রা থেকে আমরা যদি বলি বড় ছোট এই বিষয়গুলো, তাহলে কোনো কিছু আমরা পাই কিনা? পাই যে হাইড্রার ছোট নেমাটোসিস্ট, হাইড্রার বড় নেমাটোসিস্ট। তাহলে বড় বা বৃহত্তম নেমাটোসিস্ট কি? সেটা হলো পেনিট্রেন্ট, বা যেটাকে আমরা বলি স্টিনোটিল। আর হাইড্রার ক্ষুদ্রতম নেমাটোসিস্ট স্টেরিওলিন গ্লুটিনেট। এবং যদি লক্ষ্য করো এই দুইটা থেকে তো প্রশ্ন আসলো মেডিকেলে, এবার দেখলাম এই যে বড় ছোট এখান থেকেও মেডিকেলের প্রশ্ন এসেছিল, মেডিকেলেই প্রশ্ন এসেছিল এখান থেকে। সত্যি বলছি, প্রশ্ন দেখলেই পারবা। তাহলে দেখো হয়ে গেল। তো লক্ষ্য করো হাইড্রা থেকে আর বড় ছোট কিছু আছে কিনা। এবার আমি তোমাদের কাছে, তোমরা তো হাইড্রা পড়েছো, এভাবে মাথা খাটায় পুরো জিনিসগুলোকে একসাথে আয়ত্ত করে নিয়ে ফেলতে হবে। বলো তো ভাইয়া, হাইড্রা থেকে প্রথম থেকে যদি শুরু করো আছে কিনা দেখি, কে পারে? আছে কিন্তু, আচ্ছা আমি বলেই দিলাম আছে। বড় ছোট দিয়ে আছে আরো একটা, অন্তত বড় আছে, দেখি কে পারে, দেখি কার কেমন হাইড্রা দক্ষ। ও ব্লার, এই এখন কি ব্লার? একটু বলো তো এখন কি ব্লার? এখন কি ব্লার ভাইয়া বলো তো? ভেরি গুড। মাহফুজুর রহমান একটা সুন্দর কথা বলেছে যে প্রথম অধ্যায়ের নামকরণের ছোট ধাপ বড় ধাপ। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যে একটা পড়েছি কেপি কফ জিএস, 1 2 3 4 5 6 7টা ধাপের মধ্যে কে ফর কিংডম বা জগৎ, এটা সবচেয়ে বড়। এস ফর স্পেসিস, প্রজাতি, এটা হচ্ছে সর্বনিম্ন ধাপ বা সবচেয়ে ছোট ধাপ। তাহলে দেখো প্রথম অধ্যায় থেকে আরো দুইটা বড় ছোট বের হয়ে গেল। আমি কিন্তু এটাই বলছিলাম, লক্ষ্য করো এটা কিন্তু আমার মাথায় ছিল না, সত্যি বলছি এটা আমার মাথায় ছিল না, কিন্তু দেখো তোমাদের মাথা থেকে বের হলো। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে কয়েকজনের মাথা থেকে কিন্তু যেটা বের হয় এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। তাহলে দেখো প্রথম অধ্যায়ে তুমি আরো এই দুইটা কিন্তু অ্যাড করতে পারলা। তোমরা একটু হাইড্রা থেকে বলো, তোমরা একটু
হাইড্রা থেকে বলো, তোমাদের কমেন্টগুলো দেখা আমার খুব দরকার। ছেলেমেয়েরা বলো ভাই একটু হাইড্রা থেকে। কেউ কথা বলে না। আচ্ছা, তোমরা জানো যে হাইড্রার এপিডার্মিসে 7 ধরনের কোষ আছে। এর মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে পেশি আবরণী কোষ। আমি কিন্তু এখানে বড় ছোট দিয়ে লিখছি, প্রধান বলে কিছু লিখি নাই, নাহলে হাইড্রার প্রধান চলন, হাইড্রার প্রধান খাদ্য, হাইড্রার প্রধান অযৌন জনন এরকম আসতো। তো আমাদের আরেকটা কোরিলেশন থাকবে প্রধান, সেটা প্রধান বড় ছোটর মধ্যে পার্থক্য আছে, তাহলে প্রধান দিয়ে আমাদের আরেকটা কোরিলেশন থাকবে। তো হাইড্রার সবচেয়ে বড় কোষ পেশি আবরণী কোষ, ছোট কোষের নাম ওভাবে উল্লেখ করে নাই, তাহলে পেশি আবরণী কোষ গেল। আর কিছু মনে পড়ে হাইড্রা থেকে? যেমন হাইড্রার যে পরিপাক গ্রন্থি আছে, লালা গ্রন্থি, হেপাটিক সিকা আর মেসেন্টেরনের অন্ত আবরণ, সরি এটা হচ্ছে কি বলছি, ঘাসফড়িঙ্গে। তো ঘাসফড়িঙ্গের বেলায় এই তিনটার মধ্যে প্রধান হচ্ছে লালা গ্রন্থি। সো সেটা বড় না ছোট সেটা কিন্তু না, প্রধান, প্রধান আলাদা জিনিস, প্রধান আমরা পরে পড়বো। তাহলে হাইড্রা থেকে বড় ছোট নিয়ে আর কিছু যদি না থাকে তাহলে চলো আমরা চলে যাব ঘাসফড়িঙ্গে। দেখবা তোমাদেরই ফ্রেন্ড বড় ছোট কিছু পেলে সে বানিয়ে দিয়ে দিবে, সেখান থেকে তুমি টুকে নিবা, এই হচ্ছে কাজ। তো কাজ তোমাদের কি করতে হবে। চলে আসি এবার আমরা ঘাসফড়িঙ্গে। তাহলে ঘাসফড়িঙ্গে বড় ছোট নিয়ে কিছু আছে কিনা, যে ঘাসফড়িঙ্গের এই অংশটা সবচেয়ে বড়, এটা ছোট। এবার আমি একটাও বলবো না, তোমরাই চিন্তা করে বলো, দেখি আজকে তোমাদের মগজ ঝালাই করি যে কার কতটুকু মনে আছে। আসে, তাহলে তোমরা ঘাসফড়িং চিন্তা করবা, রুই মাছ চিন্তা করবা, আমরা সরাসরি পরিপাকে চলে যাই, তোমরা ওই দুটো থেকে খুঁজবা আছে কিনা। তাহলে পরিপাকে যদি আমরা বলি সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, তাহলে হবে কিন্তু যকৃত। সবচেয়ে বড় গ্রন্থি কোনটা, তাহলে কিন্তু হবে যকৃত। এবং এই সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ কিন্তু যকৃত। বাট যদি বলে সবচেয়ে বড় অঙ্গ, তাহলে হচ্ছে ত্বক, কিন্তু ভেতরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে যকৃত। তো আমরা জানি যকৃত হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, তাহলে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা, সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা যদি আসে তাহলে উত্তর দিব থাইরয়েড, উত্তর দিব থাইরয়েড। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা যকৃত নিয়ে কথাবার্তা বললাম। ওকে, এছাড়াও দাঁতের মধ্যে কি সবচেয়ে বড় ছোট এরকম কোনো দাঁতের বিষয় আছে? নাই। জিহ্বার মধ্যে, পরিপাক নালীর মধ্যে সবচেয়ে বড় ছোট এরকম কিছু লেখা নাই। দেন গ্রন্থি যতগুলো আছে, হ্যাঁ প্রধান গ্রন্থি তো সেটা আলাদা হিসেব, বড় ছোটের মধ্যে আর কিছু নাই। যেমন লালা গ্রন্থির 3টা আছে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবম্যাক্সিলারি। তো এর মধ্যে প্যারোটিড হচ্ছে প্রধান, কিন্তু বলা নাই যে সবচেয়ে বড়, কি বলা আছে প্রধান। কিন্তু যদি আমরা বলি আকারে সবচেয়ে বড় লালা গ্রন্থি, সেটাও কিন্তু প্যারোটিড হবে, কারণ এই প্যারোটিডটাই কিন্তু সাবম্যান্ডিবুলার লিঙ্গুয়ালের চেয়ে বড়। তাহলে সেই হিসেবে এটা আমরা লিখতে পারি, প্রধান হোক আর যাই হোক, তাহলে সবচেয়ে বড় লালা গ্রন্থি প্যারোটিড, এবং এটার সাথে আমরা বড়র পাশে প্রধানটাও লিখে ফেলি, একই কথা। এখানে প্রধান বলতে আকারেও কিন্তু বড়, সেটা বোঝাচ্ছে। আর কিছু আছে? সবচেয়ে বড় ছোট নিয়ে আমার মনে হয় না যে পরিপাকে আর কিছু আছে, থাকলে অবশ্যই তোমরা লিখে ফেলবা। চলে যাই আমরা রক্ত চ্যাপ্টারে। রক্ত চ্যাপ্টারে যদি আমরা যাই, তাহলে সবচেয়ে বড় রক্তকণিকা,
সবচেয়ে বড় রক্তকণিকা কি? শ্বেত রক্তকণিকা। আর সবচেয়ে ছোট রক্তকণিকা হচ্ছে অনুচক্রিকা। তাই তো? ঠিক বলছি না ভুল বলছি? অবশ্যই ঠিক বলছি। তারপর রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরের মধ্যে বড় ছোটর বিষয় তো নাই। হৃৎপিণ্ডের গঠনে যদি বলি কোন প্রকোষ্ঠটা বড় কোনটা ছোট এরকম কিছু নাই, তবে এরকম আসতে পারে কোন প্রকোষ্ঠের প্রাচীর বেশি পুরু। সে বেশি মানেই যদি একটু বড় ভাবো তাহলে বেশি পুরু সেটা হবে বাম নিলয়, যেটা যেটা ডানের চেয়ে 3 গুণ পুরু। এটা আসবে প্রকোষ্ঠ থেকে। তারপরে কপাটিকা আছে, কপাটিকার মধ্যে বড় ছোট বিষয়ে এরকম কিছু নাই। আবার জাংশনাল টিস্যুর যেটা পেসমেকার এটা প্রধান, কিন্তু এরকম বড় বা ছোট এরকম আমরা বলতে পারি না বা নাই। রক্ত সংবহনের 4টা প্রকার আছে, বড় ছোট নাই। এখন সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি, ডায়াস্টোলিকটা কম বা ছোট, সেটা হয়তো বা একটু জানতে পারো। সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল মানে ছোট, ডায়াস্টোল মানে বড় জানতে পারো, কিন্তু এটা এরকম দরকার নেই বা এরকম প্রশ্ন আসবে না বড় ছোট নিয়ে। ঠিক আছে? তো রক্ত চ্যাপ্টার থেকে আর মনে হয় কিছু আমরা খুঁজে পাচ্ছি না। আমরা চলে যাব শ্বসনতন্ত্রে। শ্বসনতন্ত্রে এরকম বড় ছোট ফুসফুস, অ্যালভিওলাস এরকম কিছু পাচ্ছ না। তবে 2টা ব্রঙ্কাস আছে, একটা হচ্ছে ডান ব্রঙ্কাস আর একটা হচ্ছে বাম ব্রঙ্কাস। তো ডান ব্রঙ্কাসটা হচ্ছে মোটা এবং ছোট, আর বাম ব্রঙ্কাসটা হচ্ছে সরু এবং লম্বা। তাহলে সেখানে লম্বা মানে একটু ওটা কি দৈর্ঘ্যে বড়, আর মোটা মানে ব্যাসে বড়। সো দুটাতেই কিন্তু বড় ছোট আছে। তারপরে তুমি একটু হালকা করে লিখতে পারো যে ডান ব্রঙ্কাস হচ্ছে মোটা খাটো, আর বাম ব্রঙ্কাস হচ্ছে সরু এবং লম্বা। বাম ব্রঙ্কাস কি বলো? সরু এবং লম্বা। তাহলে ডান ব্রঙ্কাস হচ্ছে মোটা খাটো, বাম ব্রঙ্কাস হচ্ছে সরু লম্বা। ঠিক আছে? ওকে। এরপরে কি? এরপরে হচ্ছে ফুসফুস থেকে আর কিছু, যেমন কার্বন ডাইঅক্সাইড পরিবহন সবচেয়ে বেশি হয় কার মাধ্যমে? বাইকার্বনেট। তো ভাইয়া এটা কিন্তু বেশি কমে গেল। তাহলে দেখো বড় ছোট পড়ছি কিন্তু বেশি কম আছে, সবচেয়ে বেশি কোনটা দিয়ে সবচেয়ে কম কোনটা দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা সেটাও এখানে লিখবো না। তো দেন ফুসফুস থেকে আর কিছু এই মুহূর্তে নাই, মনে পড়ছে না, বাদ। চলে আসি আমরা কিডনি থেকে। যদি তোমাদের মনে থাকে তোমরা অ্যাড করবা, মাথায় আসলেই অ্যাড করবা এবং আমাকে ইনফর্ম করবা। এবং আমাকে তোমরা যদি যে কোনো কিছু না বোঝো, কমেন্ট করে পাচ্ছ না, এই নাম্বারে কল দিবা। যদি এই নাম্বারে কল দিয়ে আমি না ধরি তাহলে একটা টেক্সট দিয়ে রাখবা, মেসেজ দিয়ে রাখবা, রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে? তারপরে যদি রিপ্লাই না দেই মনে মনে গাইলাবা, কি আর করা। আচ্ছা, তাহলে কোথায় আছি? 6ষ্ঠ চ্যাপ্টারে। সেখানে রেচনতন্ত্রের মধ্যে আমি যদি বলি প্রধান রেচন অঙ্গ কোনটা, সেটা হচ্ছে বৃক্ক। সেটাও কিন্তু বড় ছোটের মধ্যে আসছে না, বরং প্রধান আসছে। দেন সবচেয়ে বেশি শোষণ হয় কোথায়? প্রক্সিমাল প্যাসেরোনালিকায়। সেখানে কিন্তু বেশি কম আসছে, বড় ছোট আসছে না। তার মানে আমার কাছে মনে হয় যে এখান থেকেও বড় ছোটর খুব একটা কিছু নাই। চলে যাই 7ম অধ্যায়ে। 7ম অধ্যায়ে আমরা যদি বলি এই মাথার যত হাড্ডি আছে এর মধ্যে সবচেয়ে বড় হাড্ডি কোনটা? উত্তর হচ্ছে ম্যান্ডিবল। তাহলে করটির সবচেয়ে বড় অস্থি হলো ম্যান্ডিবল। আর ওভারঅল যদি বলে যে মানব দেহের সবচেয়ে বড় অস্থি, তাহলে তো ভাইয়া ফিমার। এবং ফিমারের সাথে যে পেশি যুক্ত থাকে তার নাম সার্টোরিয়াস। ফলে এটাই হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় পেশি। তাহলে মানব দেহের সবচেয়ে ছোট অস্থি হলো কানের অস্থিগুলো, এর মধ্যে স্টেপিস। এবং স্টেপিসের সাথে যে পেশি যুক্ত থাকে তার নাম স্টেপিডিয়াস। ফলে সেটাই হলো মানব দেহের সবচেয়ে ছোট পেশি। তাহলে এই 7ম অধ্যায় থেকে আমরা ঝটপট এই 5টা জিনিস কিন্তু লিখে ফেললাম। এখন এর বাইরে
ছোট বড় নিয়ে আর কিছু আছে কিনা একটু ভাবো তো ভাইয়া, চিন্তা করে দেখো যে ছোট বড় নিয়ে আর কিছু আছে কিনা, জানাও একটু কমেন্ট করে। আচ্ছা, তোমাদের কি খুব প্রবলেম হচ্ছে না নেটওয়ার্কের? ভেরি গুড। এক আপু বলেছে, তাসনিয়া সৃষ্টি বলেছে যে ডান ফুসফুস বড়, দেখছো? হ্যাঁ, বামের চেয়ে কিন্তু ডানটা বড়, তাহলে ওখানে কিন্তু লিখে নিবা যে ডান ফুসফুস বড়, তাহলে ফুসফুস তো দুইটাই, তাহলে বামটা অবশ্যই ছোট হবে, ওটা আলাদা করে লেখার দরকার নেই। ভেরি গুড। মানে এটা কি নেটওয়ার্কেরই প্রবলেম হবে, তাই না? আহা, হ্যাঁ, একজন লিখে দিয়েছে অনুপম, হতাশ। আচ্ছা, একটা কথা যেটা, সেটা হচ্ছে আমি এগুলো আবার পড়ি, আমার মুখের কথা তো মনে হয় শুনতে পাচ্ছ, যে করোটির সবচেয়ে বড় অস্থি ম্যান্ডিবল, এটা কিন্তু করোটির। আচ্ছা, এবং এই ম্যান্ডিবল থেকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটাও পাশে লিখে রাখো, একমাত্র নরমক্ষম হাড়। তাহলে করোটির একমাত্র নরনক্ষম হাড়, করোটির একমাত্র নরনক্ষম হাড়। তারপরে লিখছি মানবদেহের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার। তারপরে লিখছি মানবদেহের সবচেয়ে বড় পেশি হলো সার্টোরিয়াস। তারপরে লিখছি মানবদেহের সবচেয়ে ছোট অস্থি হলো স্টেপিস, আর মানবদেহের সবচেয়ে ছোট পেশি হলো স্টেপিডিয়াস। ওকে, স্টেপিস, স্টেপিডিয়াস, ফিমার, সার্টোরিয়াস। ওকে ওকে, তাহলে খুবই ধন্যবাদ। ডান ফুসফুস বড় একজন বলে দিয়েছে। সুদীপ্ত বলছে ব্লার। আহা, সরি, কি করব, সবারই ব্লার, তাহলে সমস্যা হচ্ছে আমার। তো যাই হোক, এখানে তারপরেও অনেক ভালো ভালো ছেলে পেলে আছে যারা মুখের কথা শুনেই সুন্দর করে নোট করে গ্রুপে পোস্ট দিবে, এবং এটাই কিন্তু দরকার, যেটা এই অনলাইনে সম্ভব হচ্ছে, অফলাইনে কিন্তু কখনোই সম্ভব হতো না। যদি অফলাইনে আমি এই কাজগুলো করতাম, তাহলে কেউ নোটও পোস্ট করতো না, আর হতো না। ঠিক আছে? আচ্ছা, এত যদি ব্লার হয় তাহলে কি পড়াবো? যাই হোক, তাহলে তোমাদেরকে আমি একটা দিক নির্দেশনা অন্তত ওরিয়েন্টেশন ক্লাসে দিচ্ছি কি পড়তে হবে। তাহলে সপ্তম অধ্যায় থেকে ধরো আর কিছু নাই। এবার যদি আমি অষ্টম অধ্যায়ে যাই, তাহলে আমি আর লিখছি না, আমার মুখের কথাগুলো তোমরা খাতায় নোট করে ফেলো, আমি আর লিখছি না। ঠিক আছে? তাহলে অষ্টম অধ্যায় থেকে শুরুতেই আছে নিউরন। নিউরনের মধ্যে বড় ছোট নাই। নিউরোগ্লিয়া, সেখান থেকেও বড় ছোট নাই, যদিও মাইক্রোগ্লিয়া, ওর নামে মাইক্রো আছে, সেটা একটু ছোট। আবার যেটা কি বলে আরেকটা আছে বড়, তো সেটার দরকার নাই, বই ওভাবে বড় ছোট দেওয়া নেই। তারপরে যদি আসি, নিউরো ট্রান্সমিটার বড় ছোট নাই, বরং সবচেয়ে বেশি কোনটা, অ্যাসিটাইলকোলিন। মস্তিষ্কের বেলায় বড় যদি বলি, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্রাম, এটা অবশ্যই মনে রাখতে পারো। তাহলে লেখো, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেব্রাম। মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো সেরেব্রাম। আরেকটা লিখবা পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেবেলাম। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের, এটা হচ্ছে ওভারঅল পুরো মস্তিষ্কের, তাহলে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হলো সেরেবেলাম। এবং এই সেরেব্রামের পরিমাণই কিন্তু 80%। সেরেব্রামের পরিমাণ কিন্তু পাশে লেখো 80%। পুরো মস্তিষ্কের 80% হচ্ছে সেরেব্রাম, এবং এ কারণে এটাকে গুরু মস্তিষ্ক বলে। এই হচ্ছে গুরু। আর সেরেবেলামটাকে বলা হয় লঘু মস্তিষ্ক। সেরেব্রামকে বলা হয় গুরু মস্তিষ্ক, সেরেবেলামটাকে কিন্তু বলা হয় ভাইয়া লঘু মস্তিষ্ক। ঠিক আছে? সেরেব্রাম হচ্ছে গুরু মস্তিষ্ক, সেরেবেলাম হচ্ছে লঘু মস্তিষ্ক। হলো?
এরপরে ভেন্ট্রিকলের মধ্যে বড় ছোট বলে কিছু নাই। করটিক স্নায়ু যে 12 জোড়া, এই 12 জোড়া করটিক স্নায়ুর মধ্যে সবচেয়ে বড় স্নায়ু কোনটা? কেউ কি জানো? দেখি কে কমেন্ট করতে পারে যে সবচেয়ে বড় করটিক স্নায়ু কোনটা? সবচেয়ে বড় করটিক স্নায়ু কোনটা? দেখি কে পারে, কমেন্ট করে জানাও সবচেয়ে বড় করটিক স্নায়ু কোনটা। কেউ পারবে? কলিজাহান, অসাধারণ অসাধারণ। ট্রাইজেমিনাল, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবাই লিখে ফেলো, লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ। লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ট্রাইজেমিনাল। আচ্ছা, যারা তোমরা ভ্যাগাস বলছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। লার্জেস্ট লার্জেস্ট আর লংগেস্ট এর মধ্যে পার্থক্য আছে। সো লংগেস্ট মানে দৈর্ঘ্যে অনেক বড়, যেমন ভ্যাগাস নার্ভটা আমার মস্তিষ্কে শুরু হয়ে সেটা স্টোমাক পাকস্থলী পর্যন্ত আসে, তার মানে বিস্তৃতির দিক দিয়ে সবচেয়ে বড় হচ্ছে ভ্যাগাস। বাট ট্রাইজেমিনাল স্নায়ু এতটাই বড়, কিন্তু সে বিস্তৃতির দিক দিয়ে না, সে কিন্তু ওই মাথার মধ্যে ওখানেই পেঁচিয়ে থাকছে, যেখানে যাচ্ছে সেখানেই। তাকে যদি টেনে লম্বা করা যেত তাহলে সে ভ্যাগাসের চেয়েও কিন্তু লম্বা হতো। এ কারণেই আমরা যদি দৈর্ঘ্যের বা বিস্তৃতির দিক দিয়ে বলি অনেক দূর পর্যন্ত যায়, সেটা হচ্ছে লংগেস্ট। আর একটু বড় সড়ো সেটাই হচ্ছে কিন্তু লার্জেস্ট, সাইজে বড়, আকারে বড়। আর দৈর্ঘ্যে বড় কিন্তু উল্টা। আমি যদি বাংলায় লিখি প্রশ্ন আসতে পারে, সর্বাপেক্ষা বিস্তৃত স্নায়ু। আর লার্জেস্ট বলার আরেকটা কারণ হচ্ছে একটা স্নায়ু তো একজন দ্বারা তৈরি হয়, এই ট্রাইজেমিনাল স্নায়ুতে সবচেয়ে বেশি, অনেক বেশি একজন থাকে অন্যান্য স্নায়ুর চেয়ে। তাহলে লার্জেস্ট স্নায়ু হচ্ছে ট্রাইজেমিনাল। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে ভাইয়া যে সর্বাপেক্ষা বৃহত্তম স্নায়ু, তাহলে ট্রাইজেমিনাল দিবেন, ট্রাইজেমিনাল দিবেন। ওকে। আর যদি বলে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বা স্মলেস্ট, তাহলে উত্তর দিবা ট্রক্লিয়ার, উত্তর দিবা ট্রক্লিয়ার। কারণ এই ট্রক্লিয়ার স্নায়ু এর দৈর্ঘ্য কিন্তু একটু বেশি, কিন্তু এর একজনের সংখ্যা এখানে সবচেয়ে কম, তাই এটাকে আমরা কিন্তু স্মলেস্ট নার্ভ বা ক্ষুদ্রতম স্নায়ু বলি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়। আশা করি যারা কনফিউজ ছিলে কনফিউশন ক্লিয়ার। এবার আমরা চলে যাই করটিক স্নায়ুর পর সুষুম্না স্নায়ুর মধ্যে ছোট বড় এরকম কিছু নাই। আচ্ছা, আমি হাড্ডি গুড্ডিতে একটা বড় ছোট রেখে আসছি যে কোন কশেরুকা সবচেয়ে বড়। উত্তর কিন্তু লাম্বার। তাহলে এটা আমি বলতে ভুলে গেছি, বৃহত্তম কশেরুকা। দেখো এই যে পড়াতে পড়াতে আমার একটু পর মাথায় আসে, সেভাবে যখন মাথায় আসবে যা লেখালাম সুন্দর করে নোট করে গ্রুপে পোস্ট করবা। যখনই যে এক্সট্রা কিছু পাবা যেটা ভাইয়া বড় ছোট আছে সাথে সাথেই পোস্ট করবা, হিংসা করবা না। তোমরা সবাই চান্স পাও, সমস্যা নাই তো। সিট তো 4300 সামথিং, তোমরা আছো তো মাত্র 200-250 বাচ্চা এখন পর্যন্ত। তোমরা 250 জন চান্স পেলে তো সমস্যা নেই, তো এখানে হিংসা করো না, ঠিক আছে? তাহলে বৃহত্তম কশেরুকা কি? লাম্বার। আচ্ছা, যাই হোক, স্নায়ুর মধ্যে আমরা আর পাচ্ছি না। এবার আমরা যদি চোখে যাই, চোখের মধ্যে যে অক্ষি গোলক আছে, অক্ষি গোলকের স্তর, লেন্স, প্রকোষ্ঠের মধ্যে সবচেয়ে বড় প্রকোষ্ঠ হচ্ছে তৃতীয় প্রকোষ্ঠ। আচ্ছা, তাহলে চোখের মধ্যে সবচেয়ে
বড় প্রকোষ্ঠ হচ্ছে তৃতীয়, বা যেটাকে আমরা বলি ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এটার পরিমাণও হচ্ছে কিন্তু ভাইয়া 80%। এটার পরিমাণও কিন্তু ভাইয়া 80%। এছাড়া চোখের মধ্যে রেটিনার রড কোষ, কোন কোষ, না বড় ছোট বলে আর কিছু নাই চোখে। কানে যদি আসি, কানের মধ্যে যে অংশগুলো এখানে বড় ছোট নাই। হাড্ডির মধ্যে তো স্টেপিস এর কথা বলা হয়ে গেল, আর বড় ছোট কিছু আমরা পাচ্ছি না। চলে যাই গ্রন্থি। আমরা জানি পিটুইটারি গ্রন্থি হচ্ছে রাজগ্রন্থি, প্রধান গ্রন্থি, কিন্তু দুঃখের বিষয় তার আকার কিন্তু অনেক ছোট বা সবচেয়ে ছোট। তাহলে আমরা যে সবচেয়ে বড় গ্রন্থি লিখছি, সেখানে সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির জায়গায় আসলে লেখা উচিত ছিল পিটুইটারি, লেখা উচিত ছিল পিটুইটারি। আর সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি তো থাইরয়েড, সেটাও আমরা পড়ে ফেলেছি। ওকে, তাহলে অষ্টম অধ্যায় শেষ। চলে যাব আমরা নবম অধ্যায়ে। নবম অধ্যায় এরকম সবচেয়ে বড় ছোট আমার মাথায় আসছে না এই মুহূর্তে, যদি তোমাদের মাথায় আসে পোস্ট করবা। দশম অধ্যায় থেকে যদি আমরা ইমিউনিটিতে আসি, সবচেয়ে বড় কোষ, ক্ষুদ্র কোষ, এরকম টাইপেরও কিছু নাই। চলে যাই 11 অধ্যায়ে জিন তত্ত্ব বিবর্তন। সেখানেও সবচেয়ে বড় মেন্ডেল টাইপের কিছু নাই, সবচেয়ে ছোট কিছু নাই। এবং আমরা যদি 12 অধ্যায় মৌমাছিতে যাই, হতে পারে সবচেয়ে বড় মৌমাছি রানী, সবচেয়ে ক্ষুদ্র মৌমাছি হচ্ছে কর্মী। এটা হতে পারে সবচেয়ে বড় মৌমাছি হচ্ছে, পার্থক্যের মধ্যে বলা আছে রানী, আর সবচেয়ে ক্ষুদ্র মৌমাছি হচ্ছে কর্মী। তাহলে দেখো কয়টা হলো টোটাল, একটু নাম্বারিং যারা করেছো আমাকে জানাও তো, এখন পর্যন্ত কয়টা হলো? যারা নাম্বারিং করেছো তারা একটু জানাও। কয়টা হয়েছে এখন পর্যন্ত একটু জানাও। অলফ্যাক্টরি স্মলেস্ট না, স্মলেস্ট হচ্ছে ট্রক্লিয়ার দিবা যদি পরীক্ষায় আসে। কয়টা হয়েছে আমাকে একটু জানাও সবাই। এবং আমি তোমাদেরকে তো আজকে একটা হিন্টস দিলাম, তাহলে এই বড় ছোট কি এখানেই শেষ হলো? বড় ছোট কিন্তু উদ্ভিদ বিজ্ঞানেও আছে, সবচেয়ে বড় কোষ, ছোট কোষ, তাই না? সবচেয়ে বড় বৃক্ষ, ছোট বৃক্ষ, বড় আবৃতবীজি, ছোট আবৃতবীজি, উদ্ভিদ বিজ্ঞানও কিন্তু আছে। তাহলে সেটা হচ্ছে তোমাদের কাজ। তোমরা জানো যে তোমাদের এই ক্লাসগুলো, এই ফাইনাল প্রিপারেশনের ক্লাসগুলো 1 সপ্তাহ পর পর চলবে, কিন্তু তোমাদেরকে আমি 7 দিনেই ব্যস্ত রাখবো, কারণ আমি প্রতিদিন 5টি করে প্রশ্ন দিব। এই 5টি করে প্রশ্নের সুন্দর সুন্দর ব্যাখ্যা তোমরা গ্রুপে পোস্ট করবা। তাহলে তোমরা কিন্তু 7 দিনেই ব্যস্ত থাকবা, এবং এই ব্যস্ততা তোমার জন্য খুব জরুরি। অবশ্যই ইবাদত বন্দেগীর পরে দুনিয়াবি ব্যস্ততার মধ্যে এখন তোমার সবচেয়ে বড় ব্যস্ততা কিন্তু এটাই। তাহলে সাথে তোমাদের যেটা হোমওয়ার্ক দিব, উদ্ভিদ বিজ্ঞানের যত বড় ছোট আছে তোমরা লিখে ফেলবা। উদ্ভিদ বিজ্ঞানের যত বড় ছোট আছে তোমরা লিখে ফেলবা। 36, মাশাআল্লাহ। উদ্ভিদ বিজ্ঞান, তারা দেখো এক বায়োলজি থেকে আমরা 36টা বড় ছোট একসাথে পড়লাম। এভাবে যদি পড়ো তাহলে দেখবা যে মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে, হ্যাঁ সব আমার নখদর্পণে প্রত্যেকটা অধ্যায়ের। ঠিক আছে, এই কাজগুলো আমরা আগে শুরুতে করব। আমাদের শুরুর দিকের 2 থেকে 3টা ক্লাস লাগবে এই কোরিলেশন গুলো করে দিতে, এবং যখন আমরা কোরিলেশন গুলো করে দিতে পারবো, এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ যাব, এবং চ্যাপ্টার ওয়াইজ যাওয়ার সময় এই তথ্যগুলো আর সেখানে আমরা হয়তো আরেকবার উচ্চারণ করব, বলবো এই যে তোমরা পড়ে ফেলছো, সেখানে আর খুব বেশি গুরুত্ব পাবে না। তো যাই হোক, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 5টা প্রশ্ন। কোন 5টা? সেই 5টা আমি দিব, এবং আমি যদি আরো সহজ করে বলি, সেই 5টা প্রশ্ন আমি লিখতে হবে না। আমার ইউটিউব ভিডিওতে যে 18টা প্রশ্ন লেখা ছিল বোর্ডে, তার প্রথম যে 5টা প্রশ্ন, আমার ইউটিউব ভিডিওর প্রথম যে 5টা প্রশ্ন, সেই 5টা প্রশ্ন কিন্তু ডেন্টাল 19-20 এসেছিল, মেডিকেলে 19-20 কিন্তু মানে 20-21 আসলো। সেই 5টা প্রশ্নের ব্যাখ্যা তোমরা দিয়ে দিবা, এবং প্রশ্ন কিন্তু রেডি। আমি যেহেতু সিরিয়ালি 18টা প্রশ্ন লিখেছিলাম, এবং আমার ওখানে কিন্তু আমি প্রায় 24টা প্রশ্ন টোটাল ইউটিউব ভিডিওতে দিয়েছি। তাহলে আজকের পড়া হচ্ছে প্রথম 5টা, নেক্সট দিন হচ্ছে তারপরের
ওই যে ইউটিউবের যে সিরিয়াল, যেহেতু আমি লিখেই ফেলছি ম্যাট 20-21, আলাদা করে আর লেখার দরকার নাই। এবং সাথে তোমাদের HW থাকবে যে জুওলজি থেকে 36টার বাইরে আর কিছু পাচ্ছ কিনা বড় ছোট, এবং বোটানি থেকে প্রথম অধ্যায় থেকে শুরু করে এই কাজগুলো করবা। এতে করলে হবে কি, তোমার একসাথে সব অধ্যায়ের নখদর্পণে থাকার একটা চেষ্টা থাকবে। তো আজকে প্রথম দিন বেশি প্রেশার না দিই, প্রেশার কিন্তু অনেক। এই কাজগুলো যদি দৈনন্দিন করতে পারো তুমি সাকসেসফুল হবা ইনশাআল্লাহ, এবং তোমাদের জন্যই কিন্তু দোয়া থাকবে। কিন্তু যারা মনে করবা ধুর পরে পড়বো, আসলে কষ্টকর হয়ে যাবে পরবর্তীতে। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।